গাছ লাগান পরিবেশ বাঁচান, এই ধারণা কতটা ভুল তা কি আপনারা জানেন? গাছ লাগালে পরিবেশ বাঁচবে না, বরং এতে আরো পরিবেশের ক্ষতি হবে। আমি কি বলছি? গরমে কি আমার মাথা নষ্ট হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা বলছি? এই পুরো ভিডিওটি দেখার পরে আপনার সারা জীবনের গাছ লাগানোর ব্যাপারে ধারণাই বদলে যাবে। আপনার চোখ কপালে উঠে যাবে আর আপনি ভাবতে বাধ্য হবেন। টাকা আর বিলাসিতা দিয়ে ভাড়া করা পতিতাদেরকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই ইচ্ছে মতো আমরা পরিবেশটাকে ব্যবহার করছি আর দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। অনেক সম্পদ অর্জন এবং প্রযুক্তির আবিষ্কার আর কলকারখানা, এই সব কিছুকে রেখে যারা দুনিয়া ছাড়ছে তারা নতুন প্রজন্মের জন্য একটা নরক রেখে যাচ্ছে, পৃথিবী না। এই ভিডিওতে 3টি স্টেপে আলোচনা করব। প্রথমত, গাছ লাগালে কি পরিবেশ বাঁচবে? দ্বিতীয়ত, কেন এত গরম পড়ে? এল নিনো জিনিসটা কি, এটা কেন হয়? এবং তৃতীয়ত, গাছ লাগালে পরিবেশ বাঁচবে না, বরং গাছ লাগালে পরিবেশের আরও ক্ষতি হবে। এবং সর্বশেষ থাকবে কনক্লুশন বা সমাধান। গাছ লাগালেই কি পৃথিবীর এই তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং কমানো সম্ভব? আমি বলছি না গাছ না লাগানোর কথা। গাছ লাগানো অবশ্যই একটি ভালো কাজ, কিন্তু এটাতে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ বা হিট ওয়েভে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে না। সব থেকে প্রথম সমস্যা হলো, একটা গাছ তত বেশি একটা কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে না। আমরা প্রথমেই পরিবেশে এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেছি, যেটা শোষণ করার জন্য এত পরিমাণ গাছ লাগাতে হবে, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তথ্য অনুসারে প্রতি বছর আমরা 34 গিগাটন কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে রিলিজ করি। এত কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য আমাদের 68 মিলিয়ন কিলোমিটার জঙ্গলের প্রয়োজন, যার মানে পুরো পৃথিবীর অর্ধেক ভূমিকে প্রাকৃতিক বন বানাতে হবে, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি আমরা শুধু ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের কথা বলি, যারা এত পরিমাণ গ্রিন হাউস গ্যাস এমিট বা নিঃসরণ করে, এটা শোষণ করার জন্য ইউনাইটেড কিংডমের থেকে 8 গুণ বড় এরিয়াতে গাছ লাগাতে হবে। আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়েছিল আরো বহু আগেই, আর মার্চ মাস আসতেই দেখা গেল সে আশঙ্কা মিথ্যা নয়। এল নিনোর প্রভাবে মারাত্মক পরিস্থিতি হতে চলছে বিশ্বজুড়ে, আর সেই আশঙ্কা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। কিন্তু গোটা বিশ্ব যে কারণে বিপর্যস্ত, সেই এল নিনো জিনিসটা আসলে কি, এটা কোথা থেকে এলো? আবহাওয়াবিদরা বারবার বলছে এল নিনোর ফলে কমে যেতে পারে বৃষ্টির পরিমাণ, বাড়তে পারে গরম, আর বাস্তবেও যেটা ঘটছে। এল নিনো আসলে কি? দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে দেখা যায় এল নিনো। 16 শতকের কথা, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের একদল জেলে মাছ ধরছিলেন। এই সময় তারা প্রথম খেয়াল করলেন সমুদ্র জল তুলনামূলক উষ্ণ, অথচ এমনটা থাকে না। এই অঞ্চলের জল স্বাভাবিক বা তুলনামূলক শীতল থাকে। অস্বাভাবিক এই পরিস্থিতির নাম দিলেন এল নিনো নাভিদাদ। স্প্যানিশ নাভিদাদ শব্দের অর্থ ইংরেজিতে ক্রিসমাস, অর্থাৎ ক্রিসমাসের সময় এল নিনো। সেই সময় তারা দেখেছিলেন ডিসেম্বরে মূলত এমনটা হয়। এখন আর এল নিনো শুধু ডিসেম্বরে আসে না, এপ্রিল মে মাসের দিকেও দেখা যায় এই পরিস্থিতি। আসলে এল নিনো মানে প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত। এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকের জল। এ সময় দক্ষিণ গোলার্ধের পূবালি বায়ুর প্রবাহ বদলে যায়। পূবালি বায়ু সাধারণত পেরু থেকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে যায়। এল নিনো পরিস্থিতিতে এই বায়ু প্রবাহ কমে যায়, থেমে যায়, অথবা উল্টো যায় এর দিক। বায়ু তখন পূর্ব থেকে পশ্চিমে প্রভাবিত হয়, ফলে যে সমুদ্র স্রোত উষ্ণ জলকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে নেওয়ার কথা, তার দিকও উল্টে যায়। সমুদ্র স্রোতের টানে উষ্ণ জল বয়ে যায় পেরু, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দিকে। এই জল আসে অস্ট্রেলিয়ার উপকূল থেকে, ফলে অস্ট্রেলিয়ার উপকূলে জল নেমে যায় আর বেড়ে যায় পেরু উপকূলের সমুদ্রের তাপমাত্রা ও উচ্চতা। এসব পরিবর্তনের কারণে পেরুর বায়ুর ঊর্ধ্বমুখী পরিচলন ঘটে। বাংলাদেশ, ভারত, দক্ষিণ এশিয়ার বিষয়টা তাহলে কি? পূবালি বায়ু যখন পূর্বে না বয়ে পশ্চিমে বয়ে যায়, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার, এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, কারণ বাতাসের প্রবাহ সমুদ্র স্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিম দিকে, ফলে পশ্চিমের দিকে বৃষ্টি বাড়ে। আর বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব, বেড়ে যায় তাপমাত্রা, শুকিয়ে যায় মাটি, এমনকি দেখা দিতে পারে খরাও। বিজ্ঞানীরা এখনও ঠিক জানেন না এল নিনো কখন বা কেন হয়। আমরা জানি বায়ু প্রবাহের দিক বদলে যাওয়ার ফলে এমনটা হয়, কিন্তু এই বদলে যাওয়াটাই কেন তা জানা যায়নি। তাছাড়া প্রতিটি এল নিনো পরিস্থিতি ভিন্ন হয়।
এর প্রতি বায়ুমণ্ডলের প্রতিক্রিয়াও তাই ভিন্ন হয় প্রতিবার। প্রত্যেকবার এরকম ভিন্ন পরিস্থিতিতে তৈরি হওয়া এবং সুনির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় এল নিনোর পেছনের কারণ এখনও পুরোপুরি বুঝতে পারেননি বিজ্ঞানীরা। সাধারণত 4 থেকে 7 বছর পরই এই পরিস্থিতি দেখা দেয়, স্থায়ী হয় 12 থেকে 18 মাসের মতো, কিন্তু বর্তমানে এটি আরও ঘন ঘন দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে, গাছ লাগালেই কি পরিবেশ বাঁচবে, নাকি এতে পরিবেশের আরও উল্টো ক্ষতি হতে পারে? কি সব উল্টাপাল্টা বলছি এটাই ভাবছেন? আসুন জেনে নেই। জিসেডলা ডুরিগান ব্রাজিলের ফরেস্ট্রি ইঞ্জিনিয়ার অ্যান্ড প্লান্ট বায়োলজিস্ট। তার মতে মানুষের ট্রি প্লান্টেশন নিয়ে খুবই প্রচলিত একটি ভুল ধারণা রয়েছে। রিফরেস্টেশনের মানে শুধু গাছ লাগানো না। নর্মালি আমরা ট্রি প্লান্টেশন করতে গিয়ে মনোপ্লান্টেশন সিস্টেমটাকে ফলো করি, যেখানে এক সিরিয়ালে 2-3 প্রজাতির গাছ একবারে লাগিয়ে দিই আর ভাবি এটাতে জঙ্গল হয়ে গেল। কিন্তু প্রাকৃতিকভাবে খোলা বড় ময়দান বা খালি জায়গাও জঙ্গলের একটা অংশ। এটা প্রকৃতিগতভাবেই নিজেদের মধ্যে একটা ইকোসিস্টেম, যেখানে হাজার হাজার প্রজাতির প্রাণী নির্ভর করে, যেমন গ্রাসল্যান্ড, সার্বল্যান্ড, ড্রাইল্যান্ড, রকি আউটক্রপস ইত্যাদি। কিন্তু এসব গাছ রোপণ কি আসলেই জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য যথেষ্ট? এতে কি গ্রীষ্মকালের প্রচণ্ড গরম সহনীয় পর্যায়ে আনা সম্ভব, যখন বায়ুমণ্ডলে এসব গ্যাসের ঘনত্ব বেড়ে যায়, যা মাত্রা অতিরিক্ত তাপ ধরে রাখে? ফলে পরিবেশের তাপমাত্রা এবং আবহাওয়া অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে। এটি ঘটে মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে গ্রিনহাউস গ্যাস উৎপাদনের কারণে। এই প্রক্রিয়া বন্ধ করার সহজ সমাধান হলো পরিবেশ থেকে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড কমানো। যৌক্তিক কারণেই মোক্ষম উপায় হিসেবে বেশি বেশি গাছ লাগানোর কথা বলা হয়, কারণ গাছের খাদ্য উৎপাদনের প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড প্রক্রিয়াজাত করে গাছ কাণ্ড শাখায় পুষ্ট হয়। কিন্তু গাছ রোপণের ধারণায় যেই বিষয়টি উপেক্ষা করা হয় সেটি হলো, যখন কোনো প্রাকৃতিক কারণেই একটি গাছের মৃত্যু ঘটে, ধীরে ধীরে সেই কার্বন দেহটি আবার বায়ুমণ্ডলেই ফিরে আসে। অথচ সেটি কোনো প্রাকৃতিক বনে জঙ্গলে ঘটলে মৃত গাছের উপর অসংখ্য ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণের সমাহার ঘটে। এর কার্বন দেহটি হাইড্রোকার্বন গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফিরে আসতে দেয় না, আটকা পড়ে যায়। অর্থাৎ গাছ বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেছে সেটি স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব শুধু প্রাকৃতিক বনেই। বৃক্ষরোপণের আরেকটি নেগেটিভ দিক হলো, এই পদক্ষেপে জীববৈচিত্র্য রক্ষায় কোনো কাজে আসে না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জীব বৈচিত্র্যের জন্য হুমকিও হতে পারে। এই ধরনের বৃক্ষরোপণের ক্ষেত্রে সাধারণত দ্রুত বর্ধনশীল পাতা, দ্রুত পচনশীল এবং চিরহরিং এমন বৈশিষ্ট্যের গাছ পছন্দ করা হয়, ফলে সাধারণত স্থানীয় প্রজাতি উপেক্ষিত হয়। আমাদের দেশে ইউক্যালিপটাস, শিশু, রেইন ট্রি, মেহগুনি ইত্যাদি গাছ এভাবে জনপ্রিয় হয়েছে। এইসব গাছ পাখিদের খাবার ও বাসস্থানের জন্য উপযোগী নয়। এইসব গাছ প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ থেকে পানি শোষণ করে, জীব বৈচিত্র্যের জন্য কোনো উপকারী আসে না। বাতাসে প্রচুর রেণু ছড়িয়ে পড়ে, ফলে আশেপাশে অ্যালার্জির সমস্যা বাড়ে। মজার বিষয় হলো, গ্রীষ্মকালে এসব গাছ তাপমাত্রা না কমিয়ে উল্টো বাড়িয়ে দিতে পারে। আবহাওয়া বিজ্ঞানে ওয়েট বাল্ব টেম্পারেচার বলে একটি কথা আছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকলে, অর্থাৎ বাতাস যদি সম্পৃক্ত হয়, তাহলে বাষ্পীয় ভবনের মাধ্যমে ঠান্ডা হওয়ার সুযোগ কমে যায়। এই কারণেই কিন্তু আর্দ্রতা বেশি থাকলে অস্বস্তি বাড়ে, শরীর ঘামালেও তাপমাত্রা কমে না, এতে হিট স্ট্রোকেরও ঝুঁকি বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাতে গোনা কয়েক প্রজাতির গাছ লাগিয়ে প্রাকৃতিক বন বানানো অসম্ভব। একটি বনের যে জটিল বাস্তুতন্ত্র থাকে, তার মাধ্যমে জীব বৈচিত্র্য রক্ষিত হয়, সেটি এই তথাকথিত কৃত্রিম বনায়নের মাধ্যমে অসম্ভব। 2019 সালের দিকে ফ্রন্টিয়ার ইন ফরেস্ট অ্যান্ড গ্লোবাল চেঞ্জ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয়, বিদ্যমান বনগুলোকে সেগুলোর পরিবেশগত সম্ভাবনা অক্ষত রেখে বাড়ানোর উদ্যোগ নেওয়াই বেশি কার্যকর উপায়। এটিকে বলে প্রোফরেস্টেশন। এই কৌশল বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস অপসারণ এবং সংরক্ষণের জন্য বেশি কার্যকর, আর এতে ব্যয়ও কম। অন্তত 1 শতাব্দীর মধ্যে জলবায়ুর সুরক্ষায় একটি সুফল এনে দিতে পারে। এ কারণে প্রাকৃতিক বন পুনরুদ্ধারই এখন বিজ্ঞানী এবং নীতি নির্ধারকদের কাছে বেশি মনোযোগ পাচ্ছে। পরিসংখ্যান বলছে, দেশে গত 20 বছরে 4.1% প্রাকৃতিক বনাঞ্চল কমেছে। এর মধ্যে প্রায় 3% কমেছে উত্তর পূর্বাঞ্চলে। দুঃখের বিষয় হলো, বন রক্ষা এদেশে এখনও সামাজিক আন্দোলনে রূপ নিতে পারেনি। প্রতি বছরে যখন গ্রীষ্মের গরমে আমরা হাঁসফাঁস করছি, তখনই আমাদের মনে পড়ে যে পরিবেশটার ক্ষতি হচ্ছে, বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। এই ক্যাম্পেইন এখন রীতিমতো শহরে ফ্যাশনে পরিণত হয়েছে।
রাজধানীতে কেউ 1 ইঞ্চি জায়গাও ছাড়তে চায় না, আর সেখানে বৃক্ষরোপণের আলাপ করাটা একদমই বিলাসিতা। যাদের বিলাসিতার সামর্থ্য আছে তারা তো বাড়ির সামনে বাগান তৈরি করে, কিন্তু শহরের এই সুন্দর বাগানে তো প্রাণ প্রাকৃতি রক্ষা পাবে না। অনেকেই এখন ছাদে বারান্দায় বাগান করছে। কে জানে শৌখিন এই শহরের এসব ছাদ বাগানের থেকে উড়ে আসা এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হবে না। গ্রীষ্মকালকে আবার সহনীয় করতে চাইলে আমাদের উচিত এখনও যেসব বনগুলো টিকে আছে সেই বনগুলোর নির্ধারিত মানচিত্র তৈরি করে সেগুলোকে সংরক্ষিত করা এবং এই ব্যাপারে সচেতন হওয়া। বিভিন্ন এলাকায় এখনও পুরনো বৃহৎ বৃক্ষ টিকে রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করতে বাড়তি নজর দিতে হবে। আর বড় কথা হচ্ছে, যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমাদের পরিবেশে নিঃসরণ হচ্ছে সেটাকে আসলে এভাবে গাছ লাগিয়ে তো তুলনামূলকভাবে কিছুটা কমানো সম্ভব, কিন্তু এটা বাস্তবে তত একটা কাজে আসবে না। তাই আমাদের ভোগবাদী সমাজ এবং পুঁজিবাদদেরকে এখনই থামাতে হবে, আর না হয় তাদের মধ্যে বিবেক আসতে হবে, কারণ এটাই আমাদের মডার্ন সায়েন্স। আজ থেকে 500 বছর আগে বা 200 বছর আগেও কিন্তু প্রকৃতির এমন অবস্থা ছিল না। আচ্ছা, 200 বছরের কথা বাদ দিলাম, আজ থেকে 15-20 বছর আগেও কিন্তু গ্রীষ্মকালে সহনীয় গরম ছিল। যেভাবে আমরা বন জঙ্গল কেটে এত পরিমাণ কলকারখানা বা এত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যবসা গড়ে তুলছি, এতে আমাদের আসলে কি লাভ হচ্ছে? ভোগবিলাসিতায় আমরা মিনিমালিজমকে ভুলে এত পরিমাণ জামা কাপড়, এত পরিমাণ গ্যাজেট, এত পরিমাণ পণ্য সামগ্রী ব্যবহার করছি, আর ভোগবাদী সমাজ বা পুঁজিবাদরা আমাদেরকে ব্রেন ওয়াশ করেই চলছে যে আমাদের একটা দিয়ে হবে না, আমাদের আরও বেশি প্রয়োজন, আরও বেশি প্রয়োজন। আর যার কারণে এভাবে পৃথিবীর এতটুকু বনও একটা সময় উজাড় হয়ে যেতে পারে। পৃথিবীর বড় বড় ধনাঢ্য বা বিশিষ্ট ব্যবসায়ী বা বিশিষ্ট এন্টারপ্রেনার ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস, এরা কি কখনো ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক বড় ভূমিকা রেখেছে বা এসব নিয়ে কখনো কথা বলেছে? যদিও কথা বলে তাহলে হয়তো ট্রি প্লান্টেশন নিয়ে ডোনেশন দিয়েছে বা জলবায়ু পরিবর্তনে হয়তো কয়েকটা স্পিচ দিয়েছে। ইলন মাস্ক তো চায় মানব জাতিকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। আরে মঙ্গল গ্রহ ছাড়ুন, আপনি তো এখন পৃথিবীর সবচেয়ে বড় ধনী। তার একটা সিদ্ধান্তে পৃথিবীর অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে। সে পড়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরোলিঙ্ক, এসব হলিউডের কাল্পনিক জিনিসপত্র নিয়ে, যেটা নিয়ে মানবজাতিকে সে আরও এক স্টেপ উন্নত পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে। আরে যেই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, সেখানে মানবজাতির এসব উন্নত দিয়ে কি হবে? একটু কি আপনারা ভেবেছেন? দুবাইতে এখন বর্তমান যেই পরিস্থিতি, দুবাইতে এখন বন্যা হচ্ছে, এটা প্রকৃতির প্রতিশোধ। দুবাইয়ের ডার্ক সাইড বা দুবাইয়ের আরও অন্ধকার জগতের অন্যান্য বিষয় সম্পর্কে জানতে নিচের এই ভিডিওতে ক্লিক করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই।